বিয়ে। এই একটা শব্দ শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে রঙিন আলো, আনন্দ আর 7 জন্মের এক পবিত্র বন্ধন। আমাদের সবারই মনে একটা সুপ্ত বাসনা থাকে যে জীবনে এমন একজন জীবনসঙ্গী আসবে যে আমাদের বুঝবে, সুখে দুঃখে আগলে রাখবে আর না বলা কথাগুলো চোখের পলকে পড়ে নেবে। কিন্তু ভেবে দেখেছেন কি, সেই জীবনসঙ্গীর হাত ধরেই যদি আপনার সাজানো ঘরে পা রাখে এমন এক বীভৎস রহস্য, যা শুধু ভয়ঙ্করই নয় বরং শিউরে ওঠার মতো নোংরা আর পাশবিক। এমন এক অন্ধকার সত্তা যে শুধু এক মুঠো হাড় আর এক আঁজলা গরম রক্তের জন্য যে কোনো সীমায় যেতে পারে। আজকের গল্পের নাম নতুন বউ। 2018 সালের এক শ্রাবণ মাস, কর্ণাটকের এক মফস্বল শহরে তখন বৃষ্টির তাণ্ডব চলছে। বাইরে ঘুটঘুটে অন্ধকার, আর সেই নিস্তব্ধতাকে ভেঙে দিচ্ছে টিনের চালে বৃষ্টির একটানা শব্দ। রাত তখন 11টা। শহরের গুলিগুলো জনশূন্য। ল্যাম্প পোস্টের ম্লান আলোয় বৃষ্টির ফোঁটাগুলো যেন তীরের মতো বিনছে মাটির বুকে। ঠিক তখনই নির্জন গলির শেষ প্রান্তে একটা ছোট মোবাইল রিপেয়ারিং দোকানের শাটার নামানোর বিকট আওয়াজ। দোকান থেকে বেরিয়ে এলো 28 বছরের এক যুবক, রাকেশ। ওর চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু চোখের দৃষ্টি খুব শান্ত। রাকেশ খুব একটা কথা বলতে ভালোবাসে না। শহরের এক বড় কমপ্লেক্সে ওর ছোট্ট একটা দোকান আছে। রোগাটে বলন, গায়ের রং চাপা, পরনে একটা সাধারণ শার্ট আর জিন্স। রাকেশের জীবনটা কখনোই সহজ ছিল না। যখন ওর বয়স মাত্র 11 বছর, তখন এক আকস্মিক দুর্ঘটনায় ওর বাবা মারা যান। সেই বয়সেই রাকেশের কাঁধে এসে পড়েছিল সংসারের বিশাল জোয়াল। যে বয়সে বাকি বাচ্চারা স্কুল শেষে খেলার মাঠে দৌড়ত, রাকেশ তখন পড়াশোনা ছেড়ে দিয়ে উপার্জনের পথে নেমেছিল। কখনো বাজারের ভারী থলে বয়ে, কখনো গেম সেন্টারে ঝাড়ু দিয়ে বা হেল্পার হিসেবে কাজ করে ও নিজের মা আর বড় দিদি সঙ্গীতাকে আগলে রেখেছে। কয়েক বছর এভাবেই কঠোর পরিশ্রম করার পর ও একটি মোবাইল সার্ভিসিং সেন্টারে কাজ শেখে। রাকেশের মধ্যে এক অদ্ভুত প্রতিভা ছিল। মোবাইল ফোন সারানোর কাজও এতটাই সূক্ষ্মভাবে করত যে লোকে বলতো ওর হাতে জাদু আছে। আইফোন হোক বা কোনো নাম না জানা ব্র্যান্ড, রাকেশের কাছে এলে সেটা ঠিক হবেই। এই পরিশ্রমের জোরেই ও নিজের দোকানটা দাঁড় করিয়েছিল। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু কে জানত যে এই শান্ত জীবনে এক বিভৎস দুর্যোগের ছায়া পড়তে চলেছে। সেদিন বিকেলে মা যখন রান্নাঘরে রাতের জন্য রুটি আর তরকারি তৈরি করছিলেন, হলের সেই পুরনো ল্যান্ডলাইন ফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। মা হাত মুছে এসে রিসিভার তুলতেই ওপাশ থেকে ভেসে এলো সঙ্গীতার উচ্ছ্বসিত গলা। হ্যালো মা, কেমন আছো? রাকেশ কি বাড়িতে ফিরেছে? মা হেসে বললেন, না রে মা, ও তো সেই রাত 11টার আগে ফেরে না। তুই কেমন আছিস? জামাই কেমন আছে? সঙ্গীতা জানালো সে ভালো আছে, কিন্তু আজ সে একটা বিশেষ ষড়যন্ত্র, না বিশেষ এক পরিকল্পনা নিয়ে ফোন করেছে। সঙ্গীতা বলল, শোনো মা, আমি সামনের সপ্তাহে বাড়ি আসছি, একটা জরুরি কথা আছে। আমি রাকেশের একটা বায়োডেটা আর প্রোফাইল ম্যাট্রিমোনিয়াল সাইটে দিয়েছিলাম। খুব ভালো কিছু সম্বন্ধ এসছে। এবার ওর বিয়েটা দিয়ে ফেলা দরকার। ও তো একা একা সারা জীবন কাটিয়ে দেবে, আমাদেরই তো ওর কথা ভাবতে হবে। মা কিছুটা অবাক হলেও ঠিকই, কিন্তু মনে মনে এক অদ্ভুত স্বস্তি পেলেন। রাকেশের জন্য একজন সঙ্গিনী আসার কথা ভেবে ওর চিন্তা কমল। 1 সপ্তাহ পর সঙ্গীতা বাড়ি এলো। রাতে যখন রাকেশ দোকান থেকে ফিরে এলো, ওর ক্লান্ত মুখে দিদিকে দেখে একটা চওড়া হাসি ফুটে উঠল। খাওয়ার টেবিলে মা আর সঙ্গীতা একে অপরের দিকে ইশারা করছিলেন। রাকেশ লুটি চিবোতে চিবোতে দিদির দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার দিদি, তুমি তো এমনিতে আসো না, কোনো বিশেষ খবর আছে নাকি? সঙ্গীতা এবার কথা শুরু করল। বলছিলাম কি রাকেশ, দোকান তো এখন গুছিয়ে নিয়েছিস, এবার কি অন্য কিছু করার পরিকল্পনা আছে, নাকি সারা জীবনেই মোবাইলের ভাঙাচোরা যন্ত্র নিয়েই থাকবি? রাকেশ একটু হেসে বলল, আপাতত তো এটাই আমার সব দিদি। সঙ্গীতা এবার সরাসরি আসল কথা এলো। আমি আর মা ভাবছিলাম যে এবার তোর বিয়েটা দেওয়া দরকার, তুই কি বলিস? রাকেশ কিছুক্ষণ চুপ থেকে খাওয়া চালিয়ে গেল। ও বুঝতে পারছিল যে আজ এই আলোচনা এড়ানো যাবে না। সঙ্গীতা আবার বলল, আমি কিছু মেয়ের ছবি নিয়ে এসেছি, কোনো জোর নেই, তুই শুধু একবার দেখিস, পছন্দ হলে তবেই কথা এগোবে। মা পাশ থেকে যোগ করলেন, হ্যাঁ বাবা, আমারও তো বয়স হচ্ছে, ঘরে একটা বউ এলে আমারও একটু সাহায্য হয়, আর তোর ঘরটাও পূর্ণ হয়। রাকেশ কিছুক্ষণ গম্ভীর থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে মা, তোমাদের যদি এতই ইচ্ছে হয় তবে দেখাও। খাওয়ার পর হলের টিমটিমে আলোয় সঙ্গীতা ফোন বের করে একের পর এক ছবি দেখাতে শুরু করল। ভোপালের পূজা, যে খুব শিক্ষিতা, কুশলী রাঁধুনি গৌরী, যে খুব শান্ত, কিন্তু রাকেশ সব ছবি দেখে শুধু মাথা নাড়ছিল।
কোনো না কোনো বাহানায় ও না বলছিল। কারো হাসি পছন্দ নয়, কারো চোখের চাহনি ঠিক নয়। সঙ্গীতা বুঝতে পারছিল যে রাকেশ আসলে বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। একদম শেষে সঙ্গীতা একটু নিরাশ হয়ে একটা ছবি বের করে বলল, আচ্ছা, এটা একদম শেষ প্রোফাইল, জানি এটাও তোর পছন্দ হবে না, তাও একবার দেখে নে। রাকেশ নির্লিপ্তভাবে স্ক্রিনের দিকে তাকালো, আর তাকানোর সাথে সাথেই ঘরের বাতাস যেন হঠাৎ থমকে গেল। রাকেশ পলক ফেলতে ভুলে গেল। ছবিতে থাকা মেয়েটির বড় বড় কাজল মাখানো চোখের মধ্যে এমন এক অতিপ্রাকৃত টান ছিল যা রাকেশকে মুহূর্তের মধ্যে আচ্ছন্ন করে ফেলল। মেয়েটির চোখে কোনো হাসি ছিল না, ছিল এক গভীর শূন্যতা আর রহস্য। ওর নাম মহিকা, সঙ্গীতা নিচু স্বরে বলল। ওর মা বাবা কেউ নেই, কাকার কাছে মানুষ হয়েছে, কিন্তু কিছুদিন আগে সেই কাকারাও মারা গেছেন। মেয়েটি একদম একা, অনাথ, কিন্তু খুব ভালো বংশের। রাকেশ তখনও ছবির দিকে তাকিয়েছিল। ওর মনে হলো মহিকা যেন ছবির ভেতর থেকে ওর আত্মার দিকে তাকিয়ে আছে। ওর গলার স্বরে এক অদ্ভুত দৃঢ়তা নিয়ে এসে বলল, হ্যাঁ দিদি, এই মেয়েটিকেই আমার পছন্দ, তোমরা চাইলে কথা এগোতে পারো। রাকেশের এই চটজলদি সম্মতিতে মা আর দিদি খুব খুশি হলো, কিন্তু তারা জানতেন না যে এই ছবির মায়াবী চোখের আড়ালে লুকিয়ে আছে এক নরকীয় পিশাচিনী, যে ক্ষুধার্ত হয়ে অপেক্ষা করছে রাকেশের পরিবারের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য। রাকেশের এই চটজলদি সম্মতিতে মা আর দিদি অবাক হলেও খুব খুশি হল, কিন্তু তারা জানতেন না যে এই ছবির মায়াবী চোখের আড়ালে লুকিয়ে আছে এক নরকীয় পিশাচিনী, যে ক্ষুধার্ত হয়ে অপেক্ষা করছে রাকেশের পরিবারের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য। রাকেশের সম্মতির পর দিন কয়েক যেতে না যেতেই সঙ্গীতা মহিকার কাকিমার সঙ্গে ফোনে যোগাযোগ করল। কথা ঠিক হলো যে রাকেশ সপরিবারে মহিকাদের বাড়িতে যাবে। কর্ণাটক থেকে মহারাষ্ট্রের সাংলি শহর, যাত্রাপথ দীর্ঘ হলেও রাকেশের চোখে মুখে কোনো ক্লান্তি ছিল না। তার মাথায় শুধু ঘুরছিল ছবির সেই মায়াবী চোখ দুটো। সাংলি স্টেশনে যখন তারা নামল, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। শহরটা যেন এক অদ্ভুত কুয়াশায় ঢাকা। মহিকাদের বাড়িটা ছিল শহরের একেবারে প্রান্তে, নির্জন এক পুরনো পাড়ায়। ভাঙাচোরা রাস্তা দিয়ে যখন তাদের অটোপা এগোচ্ছিল, রাস্তার দুপাশের গাছগুলো অন্ধকারের মধ্যে কঙ্কালের মতো হাত বাড়িয়ে দাঁড়িয়েছিল। গন্তব্যে পৌঁছনোর পর রাকেশ দেখল এক বিশাল জং ধরা লোহার গেট তাদের স্বাগত জানাচ্ছে। গেটটা রাকেশ একটু ছোঁয়া মাত্রই সেটা এক বিকট আর্তনাদের মতো শব্দ করে নিজে থেকেই খুলে গেল। সঙ্গীতা আর মা চমকে একে অপরের দিকে তাকালেন। বাড়ির বাগানটা বুনো আগাছায় জঙ্গল হয়ে আছে। শুকনো পাতার ওপর দিয়ে হাঁটার সময় মর্মর শব্দে চারপাশের নিস্তব্ধতা যেন আরও ঘনীভূত হচ্ছিল। বাড়ির সদর দরজাটা বিশাল কাঠের তৈরি, তাতে খোদাই করা নকশাগুলো ধুলো আর ঝুরঝুরে বালিতে ঢেকে গেছে। দরজায় টোকা দিতেই ভেতর থেকে খুব ধীর পায়ের শব্দ পাওয়া গেল। দরজা খুললেন মহিকার কাকিমা। মহিলার বয়স খুব বেশি নয়, কিন্তু তার চোখ দুটো বড় শুকনো আর বিষণ্ণ। তিনি ম্লান হেসে ভেতরে ডাকলেন। ঘরের বসার জায়গাটা বেশ বড়, কিন্তু আসবাবপত্রগুলো অনেক পুরনো। ঘরের এক কোণে একটা টিমটিমে হলুদ আলো জ্বলছে, যা ঘরের সব অন্ধকার দূর করতে পারছিল না। দেওয়ালের পুরনো ছবিগুলো যেন রাকেশদের দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। কিছুক্ষণ পরেই ভেতর থেকে ট্রের শব্দ এলো। মহিকা এলো, হাতে একটা স্টিলের ট্রে, তাতে 4 কাপ চা আর কিছু বিস্কুট। মহিকার পরনে একটা সাধারণ গোলাপি সুতির শাড়ি, মাথায় লম্বা ঘোমটা টানা। কিন্তু মহিকা যখন সামনে এসে দাঁড়ালো, রাকেশ দেখল ওর পায়ের নুপুরের কোনো শব্দ হচ্ছে না। সে যখন নিচু হয়ে চা দিচ্ছিল, রাকেশ তার সেই বড় বড় কাজল মাখানো চোখ দুটো আবার দেখতে পেল। মা খুব আদর করে জিজ্ঞেস করলেন, কেমন আছো মা মহিকা, নিজের হাতেই চা বানালে? মহিকা কোনো উত্তর দিল না, শুধু মাথা নিচু করে খুব ক্ষীণ স্বরে বলল, জি। সঙ্গীতা লক্ষ্য করল মহিকা একবারের জন্যেও মুখ তুলে কারোর দিকে তাকাচ্ছে না। ওর কাকিমা যেন পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য বললেন, আসলে মহিকা ছোটবেলা থেকেই খুব একা একা থেকেছে, তো বাইরের লোক দেখলে ও একটু লজ্জা পায়, কথা খুব কম বলে, কিন্তু মনের দিক থেকে ও হীরের টুকরো। ঠিক তখনই জানলা দিয়ে এক ঝলক হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া ঘরের ভেতরে আছড়ে পড়ল। সেই বাতাসের ঝাপটায় ঘরের হলুদ আলোটা একবার নিভে আবার জ্বলে উঠল। মহিকার মাথার ঘোমটাটা একটু সরে গেল।
রাকেশ প্রথমবারের মতো মহিকার পুরো মুখটা দেখতে পেল। ওর ফর্সা গায়ের রং যেন চাঁদের আলোর মতো সাদা, কিন্তু সেই সৌন্দর্যের মধ্যে এক অদ্ভুত শীতলতা ছিল। মহিকার মুখে কোনো হাসির রেখা নেই, কিন্তু তার দৃষ্টিতে এমন এক সম্মোহনী শক্তি ছিল যা রাকেশকে পুরোপুরি গ্রাস করে ফেলল। ঘরটায় তখন এক ভ্যাপসা সোদা গন্ধ ছড়িয়ে পড়ছিল, অনেকটা ভিজে মাটির থেকে আসা গন্ধের মতো। চা খাওয়া শেষ করে যখন ওরা উঠতে যাবে, মহিকার কাকিমা খুব অদ্ভুতভাবে রাকেশের দিকে তাকিয়ে বললেন, আমাদের মহিকা কিন্তু একবার যে ঘরে যায় সেই ঘর থেকে সে কোনোদিন বেরোয় না, ও খুব মায়াবতী মেয়ে। কথাটা শুনে সঙ্গীতার শরীরে এক অজানা শিহরণ খেলে গেল। বাড়ি ফেরার পথে ট্রেনের কামরায় সঙ্গীতা আর মা আলোচনা শুরু করলেন। সঙ্গীতা বলল, মা, মেয়েটা কেমন যেন প্রাণহীন, একবারও কি হাসল? আর ওই বাড়িটা কেমন যেন অশুভ একটা গন্ধ আসছিল ওখান থেকে। আমার কিন্তু মনটা মোটেও ভালো বলছে না। মা একটু দোটানায় পড়ে বললেন, অনাথ মেয়ে রে মা, হয়তো ভয়ের চোটে মুখ খুলছে না, তবে মেয়েটি দেখতে কিন্তু খুব শান্ত। রাকেশ তখন ট্রেনের জানলা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল। তার কানে শুধু মহিকার কাকিমার সেই কথাটাই প্রতিধ্বনিত হচ্ছিল, একবার যে ঘরে যায় সেই ঘর থেকে সে কোনোদিন বেরোয় না। রাকেশ জানত না যে এই ঘর আসলে ওর নিজের সাজানো সংসার, যা খুব শীঘ্রই শ্মশানে পরিণত হতে চলেছে। পরদিন সকালে বাড়িতে চা খাবার সময় সঙ্গীতা আর নিজেকে চেপে রাখতে পারল না। সে সরাসরি রাকেশকে বলে বসল, ভাই, আমার কথা শোন, এই মহিকার সাথে তোর বিয়েটা না হওয়াই ভালো। কাল ওই বাড়িতে যাওয়ার পর থেকে আমার মনটা কু গাইছে। মেয়েটা কেমন যেন অদ্ভুত, কথা বলে না, হাসে না, এমনকি আমাদের দিকে একবার ফিরেও তাকালো না। আমার মনে হচ্ছে ওই পরিবার আর মেয়েটার মধ্যে কোনো একটা গভীর রহস্য লুকিয়ে আছে। চল, আমরা অন্য কোথাও সম্বন্ধ দেখি। কথাটা শোনা মাত্রই রাকেশের ভেতরটা যেন জ্বলে উঠল। ওর শান্ত ধীর স্থির স্বভাবে এমন রুদ্রমূর্তি মা আর সঙ্গীতা আগে কোনো দিন দেখেনি। রাকেশ হাতের চায়ের কাপটা সজোরে টেবিলের ওপর আছাড় মেরে ভেঙে ফেলল। ওর চোখ দুটো রাগে লাল হয়ে উঠল। সে চেঁচিয়ে বলল, আমি যদি বিয়ে করি তবে মহিকাকেই করব, না হলে সারা জীবন এভাবেই একা থাকব। তোমরা কি চাও না আমি সুখী হই? ও অনাথ বলে কি ওর কোনো সম্মান নেই? তোমরা কেন ওর পেছনে পড়েছ? রাকেশের এই অস্বাভাবিক আচরণ দেখে মা আর সঙ্গীতা পাথরের মতো জমে গেল। রাকেশ কোনোদিন ওদের সাথে গলা তুলে কথা বলেনি। সেই ছেলেই আজ সামান্য একটা মেয়ের জন্য দিদির গায়ে হাত তোলা ছাড়া বাকি রাখল না। সঙ্গীতা কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল। ওর মনে হতে লাগল মহিকার সেই মায়াবী চোখের চাহনি রাকেশকে যেন বশ করে ফেলেছে। পরদিন যখন সঙ্গীতা আবার মহিকার কাকিমার সাথে ফোনে কথা বলল, তখন সে একটা বিশেষ অনুরোধ করেছিল। সঙ্গীতা বলেছিল, আন্টি, বিয়ের আগে কি রাকেশ আর মহিকা একবার একা দেখা করতে পারে? একে অপরকে একটু চিনে নেওয়া দরকার। কিন্তু মহিকার কাকিমা ফোনের ওপাশ থেকে একদম কর্কশ স্বরে না করে দিলেন। তিনি বললেন, না বেটি, আমাদের বংশের নিয়ম খুব কড়া। আমাদের এখানে বিয়ের আগে পাত্রপাত্রীর একা দেখা করার বা কথা বলার কোনো নিয়ম নেই। যদি ছেলেকে পছন্দ হয়ে থাকে তবে বিয়ের পিঁড়িতেই দেখা হবে, অন্যথায় কথা এখানেই শেষ করা ভালো। মার সঙ্গীতা ভাবলেন পরিবারটি হয়তো খুব পুরনো রক্ষণশীল আর সংস্কারী, তাই হয়তো এমন বলছে। বর্তমান যুগের সাথে মিল না থাকলেও তারা এটাকে নিষ্ঠা হিসেবেই ধরে নিলেন। কিন্তু তারা বুঝতে পারেননি যে এই নিয়ম বা সংস্কারের আড়ালে এক বিভৎস অন্ধকারকে লুকিয়ে রাখা হয়েছে। বিয়ের দিন ঘনিয়ে এলো। মহিকার কাকিমা জানালেন তাদের কোনো আত্মীয় স্বজন নেই, তাই বিয়েটা খুব সাদামাটা হবে। বিয়ের আসরে যখন মহিকা এলো, ওর সাথে মাত্র 3 জন লোক ছিল, ওর কাকিমা আর 2 জন জোয়ান যুবক, যাদের চোখে মুখে কোনো আনন্দ ছিল না। পুরো মণ্ডপে এক মরণ স্তব্ধতা বিরাজ করছিল। কোনো সানাইয়ের সুর নেই, কোনো হাসাহাসি নেই। মহিকা আজ লাল বেনারসিতে সেজেছে, কিন্তু ওর মাথার ঘোমটাটা যেন অস্বাভাবিক লম্বা। ওর সারা শরীর শাড়ি আর গয়নায় এমনভাবে ঢাকা ছিল যে 1 ইঞ্চি চামড়াও দেখা যাচ্ছিল না। বিয়ের মন্ত্র পড়ার সময় যখন রাকেশ মহিকার হাত ধরল, ও আবার সেই একই শিহরণ অনুভব করল। মহিকার হাতটা বরফের চাইয়ের মতো হাড় কাঁপানো ঠান্ডা। রাকেশের মনে হলো ওর হাতের ছোঁয়ায় মহিকার সারা শরীরের রক্ত যেন জমে গেছে।
বিদায় নেওয়ার সময় এক অদ্ভুত দৃশ্য দেখে সবার গায়ের রোম খাড়া হয়ে গেল। মহিকার কাকিমা হঠাৎ করে ডুকরে কাঁদতে শুরু করলেন, কিন্তু সেই কান্নার মধ্যে কোনো আবেগ ছিল না। মনে হচ্ছিল তিনি যেন একটা যান্ত্রিক আওয়াজ করছেন, তার চোখ দিয়ে এক ফোঁটা জলও বেরোচ্ছিল না। অন্যদিকে মহিকা একদম স্থির, পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে। নিজের কাকিমা ওরকমভাবে ডুকরে কাঁদছে দেখেও ও একবারের জন্য মাথা ঘুরিয়ে তাকালো না। গাড়িতে বাড়ি ফেরার পথে সঙ্গীতা লক্ষ্য করল মহিকা জানালার বাইরের অন্ধকারের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। ওর চোখের মণি দুটো নড়ছে না। সঙ্গীতার মনে হলো সে কোনো মানুষকে নয়, বরং একটা জলজন্ত সাজানো কফিনকে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে। বাসর ঘরের রজনীগন্ধার কড়া গন্ধটা যেন সময়ের সাথে সাথে পাল্টে যেতে শুরু করল। রাকেশ যখন মহিকাকে নিয়ে ঘরের ভেতরে ঢুকল, ওর মনে হলো একটা ভ্যাপসা পুরনো স্যাঁতসেঁতে গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ছে, ঠিক যেমনটা শ্মশানের ভিজে মাটির থেকে আসে। রাকেশ দরজাটা বন্ধ করে মহিকার পাশে গিয়ে বসল। মহিকা তখনও সেই একইভাবে পাথরের মূর্তির মতো বিছানার এক কোণে বসে আছে, তার লম্বা ঘুমটা মেঝের দিতে নুয়ে পড়া। রাকেশ আলতো করে মহিকার কাঁধে হাত রাখল। ওর স্পর্শ পেতেই মহিকার শরীরটা একবার শিউরে উঠল। রাকেশ খুব নরম আর আদুরে স্বরে বলল, মহিকা, ভয় পেও না। আমি জানি তোমার আপনজন বলতে কেউ নেই, কিন্তু আজ থেকে আমিই তোমার সব। তুমি এই বাড়িতে নিজেকে নিরাপদ ভাবতে পারো। আমরা সবাই তোমাকে খুব ভালোবাসব। মহিকা কোনো উত্তর দিল না। রাকেশ ওর মুখটা উপরে তোলার চেষ্টা করতেই দেখল মহিকা জানলার বাইরের ঘন অন্ধকারের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। ওর চোখের মণিগুলো যেন স্থির হয়ে গেছে, কোনো পলক পড়ছে না। রাকেশ ভাবল হয়তো মহিকা খুব তৃষ্ণার্ত, তাই ও বিছানার পাশে রাখা টেবিলের কাঁচের গ্লাসটা নিতে গেল। কিন্তু হঠাৎ করেই ওর হাতটা কেমন যেন অবশ হয়ে কাঁপতে লাগলো, আর গ্লাসটা মেঝেতে পড়ে ভেঙে খান খান হয়ে গেল। গ্লাসের জলটা মহিকার পায়ের কাছে ছড়িয়ে পড়ল। রাকেশ থড়িঘড়ি করে নিচু হয়ে কাঁচের টুকরোগুলো সরাতে গেল, আর ঠিক সেই মুহূর্তেই ওর কলজে শুকিয়ে কাঠ হয়ে গেল। মেঝেতে হাত দিয়ে ঝুঁকে থাকা অবস্থায় রাকেশ দেখল মহিকার শাড়ির নিচ দিয়ে ওর পা দুটো বেরিয়ে আছে, কিন্তু ওগুলো কি মানুষের পা? রাকেশ দেখল মহিকার পা দুটো গোড়ালি থেকে পুরোপুরি উল্টো দিকে ঘোরানো, অর্থাৎ ওর পায়ের পাতাগুলো পিছনের দিকে আর গোড়ালি সামনের দিকে। শুধু তাই নয়, পায়ের চামড়া কুচকুচে কালো আর পচা মাংসের মতো কুচকে আছে। সেই পায়ের নখগুলো জানোয়ারের মতো ধারালো, আর সেখান থেকে চুইয়ে চুইয়ে পিচের মতো কালো এক ধরনের তরল মেঝের জলের সাথে মিশে যাচ্ছে। রাকেশ আতঙ্কে চিৎকার করতে চাইল, কিন্তু ওর গলা দিয়ে কোনো স্বর বেরোল না। ও যখন ভয়ার্ত চোখে মহিকার দিকে তাকালো, দেখল মহিকার সেই মায়াবী রূপটা বিভৎসভাবে বদলে গেছে। ওর চোয়ালটা অস্বাভাবিকভাবে ঝুলে নিচে নেমে এসেছে, মুখ গহ্বর থেকে বেরিয়ে আসছে কুকুরের মতো ধারালো দাঁত। ওর মায়াবী চোখে এখন কোনো মনি নেই, দুটো সাদা ধবধবে গোলক যেন রাকেশকে গিলে খেতে চাইছে। মহিকা এক পৈশাচিক হাসি দিয়ে রাকেশের ওপর ঝাঁপিয়ে পড়ল। ওর বরফ শীতল শক্ত আঙুলগুলো রাকেশের গলা টিপে ধরল। রাকেশ ছটফট করতে করতে দেখল মহিকা ওর কানের কাছে মুখ নিয়ে এক বিকট খড়খড়ে গলায় কোনো এক আদিম তান্ত্রিক মন্ত্র বিড়বিড় করছে। রাকেশের চোখের সামনে সব অন্ধকার হয়ে এলো, আর ও নিথর হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। পরদিন সকালে জানলা দিয়ে আসা রোদের ঝিলিক রাকেশের মুখে পড়তেই ওর জ্ঞান ফিরল। সারা শরীরটা পাথরের মতো ভারী লাগছে, মনে হচ্ছে ওর ধমনীতে এক ফোঁটাও রক্ত অবশিষ্ট নেই। ও তাকিয়ে দেখল মহিকা একদম পরিপাটি হয়ে বিছানায় বসে ওর দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দিচ্ছে। রাকেশ খুব কষ্টে ফ্যাঁসফ্যাঁসে গলায় জিজ্ঞেস করল, কাল রাতে কি হয়েছিল মহিকা? আমি মেঝেতে কেন পড়েছিলাম? মহিকা খুব মিষ্টি গলায় উত্তর দিল, আপনি কাল রাতে খুব ক্লান্ত ছিলেন, তাই কখন যে মেঝেতে গড়িয়ে পড়ে ঘুমিয়ে পড়েছেন আপনি নিজেই জানেন না। সারা রাত আপনি খুব গভীর ঘুমেছিলেন। রাকেশ বিভ্রান্ত হয়ে ভাবল, তাহলে কি ও যা দেখেছে সব মনের ভুল, কোনো দুঃস্বপ্ন? কিন্তু ওর শরীরের ভেতরে এক অসহ্য ক্লান্তি আর ঘাড়ের পাশে সূক্ষ্ম কিছু কামড়ানোর দাগ ওকে জানান দিচ্ছিল যে কিছু একটা ভয়ঙ্করভাবে ঠিক নেই। এর পরের কয়েকদিনে রাকেশ একদম কঙ্কালসার হয়ে যেতে লাগলো। ওর গায়ের ফর্সা রং ফ্যাকাশে হলদেটে হয়ে গেল, চোখের নিচে গভীর কালো গর্ত তৈরি হলো। ও দোকান যাওয়া তো দূরের কথা, বিছানা থেকে ওঠার শক্তিটুকু হারিয়ে ফেলল।
সারাটা দিন ও মহিকার সাথে অন্ধকার ঘরের দরজা বন্ধ করে বসে থাকত, আর বাইরে থেকে শোনা যেত রাকেশের গোঙানির মতো অদ্ভুত শব্দ। রাকেশের এই অস্বাভাবিক পরিবর্তন আর ঘরের ভেতর থেকে আসা সেই অদ্ভুত পচা মাংসের গন্ধ সঙ্গীতাকে আর স্থির থাকতে দিল না। সে লক্ষ্য করল মহিকা সারাটা দিন রাকেশের ঘরের জানলা দরজা বন্ধ করে রাখে। মা যখন খাবার দিতে যান, মহিকা শুধু এক হাত দিয়ে থালাটা ভেতরে টেনে নেয়, কিন্তু কাউকে ভেতরে ঢুকতে দেয় না। রাকেশের গোঙানির শব্দ যেন দিন দিন আরও করুণ হয়ে উঠছে। সঙ্গীতা ঠিক করল এই রহস্যের শেষ দেখে ছাড়বে। সেদিন ছিল কাল রাত্রি, অর্থাৎ অমাবস্যার রাত। পুরো বাড়ি নিঝুম অন্ধকারে ডুবে আছে। সঙ্গীতা পা টিপে টিপে বারান্দা দিয়ে রাকেশের ঘরের জানলার কাছে গিয়ে দাঁড়াল। জানলার পাল্লাটা পুরনো হওয়ার কারণে সামান্য একটু ফাঁক ছিল। সঙ্গীতা ভয়ে কাঁপতে কাঁপতে সেই ফাঁক দিয়ে ভেতরে উকি দিল। ঘরের ভেতর টিমটিমে একটা লাল আলো জ্বলছে। বিছানায় রাকেশ সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় অর্ধমৃত হয়ে পড়ে আছে। ওর গাল দুটো বসে গেছে, পাঁজরের হাড়গুলো চামড়া ঠেলে বাইরে বেরিয়ে এসেছে। আর মহিকা তখন বিছানায় রাকেশের ওপর ঝুঁকে বসেছিল। মহিকা দেখল মহিকা ধীরে ধীরে ওর পরনের শাড়িটা সরিয়ে দিল। মহিকার পিঠের চামড়া মাঝখান থেকে ফেটে চৌচির হয়ে আছে, আর সেই ফাটল থেকে কালো রঙের আঠালো পুজের মতো কিছু একটা বেরোচ্ছে। মহিকা এবার নিচু হয়ে রাকেশের পায়ের তালুগুলো নিজের লম্বা কালচে জিভ দিয়ে চাটতে শুরু করল। ও শুধু চাটছিল না, যেন জ্যান্ত মানুষের শরীর থেকে জীবনের শেষ বিন্দুর রক্তটুকু শুষে নিচ্ছিল। মাঝে মাঝেও রাকেশের মাংস কামড়ে ধরছিল, আর রাকেশ যন্ত্রণায় অস্ফুট গোঙানি দিচ্ছিল। কিন্তু মহিকার সম্মোহনে ওর চোখ খুলছিল না। হঠাৎ করেই কোনো এক অশুভ আকর্ষণে মহিকা ওর মাথাটা ঘাড়ের কাছ থেকে মট করে 180 ডিগ্রি ঘুরিয়ে সরাসরি জানলার দিকে তাকালো। ওর সেই সাদা ধবধবে মণিহীন চোখ দুটো সরাসরি সঙ্গীতার চোখের ওপর পড়ল। মহিকার মুখটা তখন রাকেশের তাজা রক্তে মাখামাখি। ও সঙ্গীতাকে দেখে এক বিভৎস পৈশাচিক হাসি দিল, আর ওর মুখটা কান পর্যন্ত চিড়ে গেল। সঙ্গীতা আর সহ্য করতে পারল না। ওর সারা শরীর হিম হয়ে গেল এবং ও ওখানেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। পরদিন সকালে যখন মা ঘুম থেকে উঠলেন, দেখলেন সঙ্গীতা নিখোঁজ। ওর ঘর ফাঁকা, বিছানা গোছানো। মা পাগলের মতো চিৎকার করে ডাকতে লাগলেন, সঙ্গীতা, সঙ্গীতা, কোথায় গেলি মা? মহিকা ঘর থেকে বেরিয়ে এসে খুব শান্ত গলায় বলল, মা, দিদি বোধহয় আমাদের ওপর রাগ করে ভোরেই জামাইবাবুর কাছে চলে গেছে। কিন্তু মা লক্ষ্য করলেন মহিকার গলার স্বরটা আজ মানুষের মতো নয়, বরং কোনো পাথরে পাথর ঘষার মতো কর্কশ আর গম্ভীর। রাত যত বাড়তে লাগল, বাড়ির পরিবেশ তত মরণোত্তর নিস্তব্ধতায় ভরে উঠল। রাত তখন ঠিক 12টা। মা নিজের ঘরে শুয়ে সঙ্গীতার কথা ভেবে কাঁদছিলেন। হঠাৎ উনি শুনলেন রাকেশের ঘর থেকে এক বিকট হাড় হিম করা আর্তনাদ ভেসে আসছে। মা তড়িঘড়ি করে রাকেশের ঘরের দিকে ছুটলেন। ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু মা ধাক্কা দিতেই সেটা আপনিই খুলে গেল। ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। মা কাঁপতে কাঁপতে হাতড়ে হাতড়ে আলো জ্বালালেন, কিন্তু আলো জ্বলতেই মা যা দেখলেন তাতে ওর হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম হলো। ঘরের এক কোণে মেঝেতে মহিকা বসে আছে, ওর মুখটা দেওয়ালে ঠেকানো, ওর চারপাশে ছড়ানো রাকেশের হাড় আর রক্ত। মা কাঁপা স্বরে ডাকলেন, মহিকা, রাকেশ কোথায়? আমার ছেলে কোথায়? মহিকা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। ওর 2 হাতে রাকেশের ছিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। ও হাসতে হাসতে বলল, রাকেশ তো আমার ভেতরে মিশে গেছে মা। ওর শরীরটা বড় মিষ্টি ছিল। এবার তোমার আর সঙ্গীতার পালা। মা লক্ষ্য করলেন মহিকার পেটের কাছ থেকে সঙ্গীতার শাড়িটার একটা অংশ বেরিয়ে আছে। বুঝতে বাকি রইল না যে কাল রাতেই সঙ্গীতাকে খেয়ে ফেলেছে এই পিশাচিনী। মা ভয়ে চিৎকার করতে চাইলেন, কিন্তু মহিকা এক লাফে জানোয়ারের মতো মায়ের ওপর এসে পড়ল। ওর উল্টো পা আর সেই বিভৎস দাঁত দিয়ে ও মায়ের টুটি চেপে ধরল। পরদিন সকালে প্রতিবেশীরা পুলিশ নিয়ে যখন সেই বাড়িতে ঢুকল, তারা যা দেখল তা কোনো দুঃস্বপ্নের চেয়ে কম নয়। পুরো ঘরের দেওয়ালে চাপ চাপ রক্ত। রাকেশের শরীরটা একটা শুকনো চামড়ার ব্যাগের মতো মেঝেতে পড়ে আছে। হাড় আর মাংসের কোনো চিহ্ন নেই। আর আলমারির ভেতরে পাওয়া গেল সঙ্গীতা আর মায়ের নিথর বিকৃত দেহ। মহিকাকে আর কোনোদিন পাওয়া যায়নি। শুধু ঘরের ভিজে মেঝেতে রয়ে গিয়েছিল উল্টো পায়ের কাদা মাখা ছাপ, যা বাড়ির সদর দরজা দিয়ে বেরিয়ে সোজা অন্ধকারের দিকে চলে গেছে। লোকে বলে
সাংলির সেই ডাইনি বংশের পিশাচিনী আজও মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। অমাবস্যার রাতে আজও সেই পোড়ো বাড়ি থেকে এক বৃদ্ধার কান্নার শব্দ আর হাড় চিবানোর মর্মর আওয়াজ পাওয়া যায়। আর রাস্তার মোড়ে আজও অপেক্ষা করে এক নতুন বউ, হয়তো আপনারই জন্য। একটা ছোট্ট অনুরোধ, আমি জানি আমি একজন ছোট ক্রিয়েটর, কিন্তু আপনাদের জন্য প্রতিবার শ্রেষ্ঠ এবং সবথেকে ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে আসার চেষ্টা করি। যদি আমার কাজ ভালো লাগে তাহলে তেনাদের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও গল্পটা আপনার কেমন লাগলো। আর হ্যাঁ, ভিডিওটিতে লাইক করতে ভুলবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের শনিবার নয়তো মঙ্গলবার নতুন একটা হাড় কাঁপানো ভূতের গল্প নিয়ে। ধন্যবাদ।